আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কিউবিট লার্নিং। আমি সাদমান হাফিজ। ডেটা স্ট্রাকচার কোর্সের আজকের প্রথম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। কিউবিট লার্নিং মূলত অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম, যেখানে আমরা সিএসসি স্টুডেন্টসদের জন্য রেগুলার বিভিন্ন ধরনের কোর্স ইন্ট্রোডিউস করে থাকি। আমাদের কোর্সগুলো সম্পর্কে বিস্তারিত জানতে যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজে অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপে, এবং এ ধরনের ফ্রি ভিডিও পেতে আমাদের ইউটিউবকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টেলিগ্রাম চ্যানেল ও ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেওয়া থাকবে। দেশের চলমান পরিস্থিতির জন্য আমরা সকলেই শোকাহত এবং উদ্বিগ্নও বটে, কেননা আমাদের বিশ্ববিদ্যালয়গুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ দেওয়া হয়েছে। তবে আমরা আমাদের পূর্ববর্তী অভিজ্ঞতা থেকে বলতে পারি, প্রাইভেট ভার্সিটিগুলো মোটামুটি স্কেডিউল টাইমের মধ্যেই কোর্সগুলো শেষ করার চেষ্টা করে থাকে। সো আমরা আমাদের ডেটা স্ট্রাকচার কোর্সটি বেশ কিছু ক্লাস আমরা ইউটিউবে আপলোড করব। যদিও এটি একটি পেইড ক্লাসের অংশ, পেইড কোর্সের অংশ, আমরা বেশ কিছু ক্লাস ইউটিউবে পাবলিশ করব। আমাদের ডেটা স্ট্রাকচার এই বুট ক্যাম্পটির মধ্যে আছে 25টিরও বেশি ক্লাস, সপ্তাহে মোট 3টি ক্লাস, যার মধ্যে 2টি ক্লাস অনলাইন এবং প্রতি সপ্তাহে একটি অফলাইন ডাউট সলভিং ক্লাস। প্রতিটি ক্লাসের ডিউরেশন 1 ঘন্টা 30 মিনিট, লাইভ অনলাইন ক্লাস এবং মোস্ট ইম্পর্টেন্টলি প্রজেক্ট গাইডলাইন। আপনারা ইতিমধ্যে অবগত আছেন, আপনাদের ডেটা স্ট্রাকচার কোর্সের যে ল্যাব ক্লাসটা আছে সেখানে 40 মার্কসের মতো অকুপাই করে লাইভ প্রজেক্ট ডেমনস্ট্রেশন। সেখানের জন্য আমরা যে ধরনের গাইডলাইন প্রয়োজন আমরা প্রোভাইড করব, এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস এবং কোশ্চেন সলভ। এবং এই ডেটা স্ট্রাকচার কোর্সের সাথে আমরা যেসব ম্যাটেরিয়ালস প্রোভাইড করতেছি, কোর্স আউটকাম ডিসকাশন, কমপ্লেক্সিটি অ্যানালাইসিস সম্পর্কে হালকা ধারণা, ক্যারিয়ার পাথ অফ প্রবলেম সলভিং, অল অ্যাবাউট সি প্রোগ্রামিং। অর্থাৎ ডেটা স্ট্রাকচার কোর্স করার জন্য আপনারা অবশ্যই সি প্রোগ্রামিং করে এসেছেন, কিন্তু যদি কোনো কারণে কোনো জায়গায় ল্যাকেজ থাকে আমরা সেইগুলো কাভার করে দেন আমরা সামনের দিকে আগাবো। ডাইনামিক মেমোরি অ্যালোকেশন, সেলফ রেফারেন্সিয়াল স্ট্রাকচার, লিঙ্ক লিস্ট সম্পর্কে আমরা বিস্তারিত জানব, স্ট্যাক সম্পর্কে আমরা বিস্তারিত জানব এবং তার অ্যাপ্লিকেশন সম্পর্কে, স্ট্যাক ইউজ করে আমরা কিভাবে এক্সপ্রেশন ইভ্যালুয়েশন করতে পারি সেগুলো জানব, কিউ সম্পর্কে জানব, এবং কিউ সম্পর্কে জানার মাধ্যমে আমাদের মিড টার্মের যে সিলেবাস সেটা কাভার হবে। দেন আমরা ফাইনালের জন্য ট্রি পড়ব, দেন আমরা হিপ পড়ব এবং গ্রাফ পড়ব। সো এইটাই মূলত আমাদের ডেটা স্ট্রাকচার কোর্সের থিওরির একটি আউটলাইন, যেটার মাধ্যমে আমরা থিওরি পুরো কোর্সটাকে এভাবে সাজিয়ে ফেলবো, এবং এখান থেকে প্রথম 14টি টপিক আমরা মিডে পড়ব এবং বাকি কয়টি টপিক আমরা ফাইনালে পড়ব। সো আমাদের কোর্সের নাম যেহেতু ডেটা স্ট্রাকচার, সো আমাদের ডেটা স্ট্রাকচার সম্পর্কে কিছুটা আইডিয়া রাখা উচিত। মানে ডেটা স্ট্রাকচার সম্পর্কে তো অবশ্যই আমরা আইডিয়া রাখবো। সো ডেটা স্ট্রাকচারের ফর্মাল ডেফিনেশান বা এটা কী নিয়ে কাজ করে এটা সম্পর্কে একটু দেখে নিই। ডেটা স্ট্রাকচারের ফর্মাল যে ডেফিনেশনটা আমি এখানে লিখছি এটা যদি আমি একটু পড়ি, ডেটা স্ট্রাকচার ইজ এ স্পেশালাইজড ফরম্যাট ফর অর্গানাইজিং, প্রসেসিং, রিট্রাইভিং অ্যান্ড স্টোরিং ডেটা এফিশিয়েন্টলি ইন এ কম্পিউটার। তো এই ফর্মাল ডেফিনেশন থেকে আপনারা কি বুঝতে পারলেন? এটার মুদ্রা কথা হচ্ছে এটাই, ডেটা স্ট্রাকচার হলো ডেটাকে সংরক্ষণ ও ব্যবহারের জন্য একটি গাণিতিক মডেল, ঠিক আছে? স্পেশালাইজড ফরম্যাট, একটা ফরম্যাট সেটা গাণিতিক, অবশ্যই গাণিতিক, কেননা আমরা কম্পিউটার সব কিছু 0 এবং 1-এর মাধ্যমে করে, তাই না? সো আপনি যদি চিন্তা করেন যে হচ্ছে আমার কাছে কম্পিউটারের মেমোরি আছে এত বড়, আমি এটাতে যে কোনোভাবে ডেটা রেখে দিচ্ছি, এটা কোনো স্ট্রাকচার ফলো করার দরকার নেই, তাহলে যে সমস্যাগুলো হইতে পারে সেটা হচ্ছে আপনি যখন অর্গানাইজড ওয়েতে ডেটাকে স্টোর করবেন না, তখন আপনার বেশ কিছু কমপ্লেক্সিটি দেখা দিতে পারে। এইখানে যে আমি একটা ওয়ার্ড লিখছি এফিশিয়েন্টলি, তাই না? সো এফিশিয়েন্টলি মানে হচ্ছে যত সুষ্ঠুভাবে পারা যায় আর কি সেটাকে রিট্রাইভ করা। আমাদের একটা জিনিসকে বা একটা তথ্যকে কম্পিউটারে স্টোর করার মানেই হচ্ছে আমরা যাতে আমাদের যখন প্রয়োজন হয় তখন আমরা ওই ডেটাটাকে উদ্ধার করতে পারি। তো দেখা যাচ্ছে আপনি একটা ডেটাকে স্টোর করলেন, ডেটাকে স্টোর করার পর আপনার যখন হচ্ছে দরকার তখন আপনি ডেটাকে খুঁজলেন, খোঁজার সময় আপনি একটা সার্চ অপারেশন চালালেন। সো সার্চ অপারেশনের সময় দেখতেছেন যে হচ্ছে আপনার 5 মিনিট থেকে 10 মিনিট লাগতেছে ওই ডেটাটাকে খুঁজে বের করতে। হ্যাঁ, সো আমরা চাই না যে আমাদের 5 মিনিট বা 10 মিনিট লাগুক, আমরা চাই যত এফিশিয়েন্টলি পারা যায় ওই ডেটাটাকে আমরা
পুনরুদ্ধার করতে, তাই না? সো এই কারণেই আমাদের ডেটা স্ট্রাকচারের উৎপত্তি, যাতে করে আমরা ডেটাকে অর্গানাইজিংলি কম্পিউটারে স্টোর করতে পারি, প্রসেস করতে পারি, এবং যখন আমাদের প্রয়োজন তখন আমরা সেটাকে রিট্রাইভ করতে পারি বা পুনরুদ্ধার করতে পারি। কেমনভাবে? ইফিশিয়েন্টভাবে, ঠিক আছে? সো ইফিসিয়েন্সির এইখানে বেশ কিছু প্যারামিটার আছে। ইফিসিয়েন্সি বা পারফেকশন যদি আমরা বলি এটাকে, পারফেকশন বা এফিসিয়েন্সির বেশ কিছু প্যারামিটার আছে যেটার উপর ডিপেন্ড করে বলতে পারেন যে হচ্ছে আপনার ডেটাটা পারফেক্টলি কম্পিউটার স্টোর আছে কি না, ঠিক আছে? সো আমরা যদি দেখি, দ্য মোস্ট কমন এফিসিয়েন্সি ফ্যাক্টরস উই ডিসকাস ইন ডেটা স্ট্রাকচার্স আর টাইম কমপ্লেক্সিটি আর স্পেস কমপ্লেক্সিটি। আরও বেশ কিছু ফ্যাক্টরস আছে বা প্যারামিটার্স আছে। সো মোস্ট কমন এই দুইটা, ঠিক আছে? এই দুইটা থেকে যদি আমরা হচ্ছে টাইম কমপ্লেক্সিটির দিকে খেয়াল করি, মাত্র যে উদাহরণটা দিলাম আপনাকে, আপনি একটা কম্পিউটারে ডেটা স্টোর করছেন, সেটা অর্গানাইজড ওয়েতে করেন নাই, তখন কী হইতে পারে? তখন ওই ডেটাটাকে যখন আপনি খুঁজবেন বা পুনরুদ্ধারের জন্য যখন আপনি কম্পিউটারকে কমান্ড দিবেন, তখন সে ওই ডেটাটাকে খুঁজে বের করতে বেশ কিছু সময় নিতেই পারে, তাই না? সো এই কারণে আমাদের সবসময় মাথায় রাখতে হবে যাতে করে আমাদের টাইম কমপ্লেক্সিটি সবসময় কম থাকে, ঠিক আছে? আরেকটা কি বললাম আমি? স্পেস কমপ্লেক্সিটি, তাই না? এখন আপনি যদি এইভাবে একটু খেয়াল করেন যে আপনার বাসার যে টেবিলটা আছে, আপনার পড়ার টেবিল, সেই পড়ার টেবিলে আপনি এলোমেলোভাবে বই রাখছেন। এখন আপনি এলোমেলোভাবে বই রাখলে ওইখানে বেশি বই রাখতে পারবেন, নাকি একটু অর্গানাইজড ওয়েতে একটার উপর একটা বই রাখলে ওইখানে বেশি জিনিস রাখতে পারবেন বা বই রাখতে পারবেন? অবশ্যই আপনি যদি ওইটা অর্গানাইজড ওয়েতে করেন তখনই আপনার ওই টেবিলের ধারণ ক্ষমতাটা বেড়ে যাবে, ওইখানে বেশি বই আপনি রাখতে পারবেন, তাই না? সো আমাদের মেমোরির ক্ষেত্রেও সেম জিনিসটাই ফলো করা হয়। যখন আমরা ডেটাকে স্টোর করি তখন আমরা যদি অর্গানাইজড ওয়েতে করি তখনই শুধুমাত্র আমাদের স্পেসটা আমরা বাঁচাইতে পারি, এবং স্পেস কম্পিউটারের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, তাই না? কারণ স্পেসের উপর ডিপেন্ড করে দেখা যাচ্ছে আপনি একটা প্রোগ্রাম বানাইছেন বা একটা গেম বানাইছেন যেটার সাইজ হচ্ছে 4 GB, কিন্তু আপনি 4 GB গেম বানাইছেন, সো মার্কেটে যেই মানুষটার মোবাইল আছে 3 GB র্যামের, সে কি 4 GB জিনিস ইউজ করতে পারবে? পারবে না। কিন্তু ওই প্রোগ্রামটাই যদি আপনি 2 GB বানাইতেন, সেম আউটপুট পাবেন, তখন আপনার প্রেফার করতো কে? অবশ্যই এটা, তাই না? এইটার যদি আরেকটা উদাহরণ আমি এখানে টানি, সেটা হচ্ছে ধরেন আপনি হচ্ছে এ পার্সন আর একজন হচ্ছে বি পার্সন। এ পার্সন একটা প্রোগ্রাম বানাইছে বা সফটওয়্যার বানাইছে ধরে নেন, সেই সফটওয়্যারে কোনো কিছু স্টোর করতেছেন আপনি বা একটা অপারেশন চালাচ্ছেন, লাইক হচ্ছে অ্যারিথমেটিক একটা অপারেশন চালাচ্ছেন, 2+2 = কত এটা বের করার জন্য। এই যে সফটওয়্যারটা বানাইছে এই সফটওয়্যারের সময় লাগতেছে 5 সেকেন্ড, আর বি যে সফটওয়্যারটা বানাইছে তার সময় লাগতেছে 2 সেকেন্ড। জাস্ট অ্যাজাম্প করেন, এত সময় লাগার কথা না অবশ্যই। সো এক্ষেত্রে আপনি কোনটাকে প্রেফার করবেন? একটা সেম অপারেশনে এর যদি 5 সেকেন্ড লাগে আর বি এর যদি 2 সেকেন্ড লাগে, অবশ্যই আপনি 2কে প্রেফার করবেন, কেননা 2-এর ক্ষেত্রে আপনার সময় কম লাগতেছে, তাই না? আবার সেম আপনার 2+2 = 4 আউটপুটটা আসে, ধরে নেন আপনি একটা ক্যালকুলেটর বানাইছেন, বানায় হচ্ছে সেটা প্লে স্টোরে রেখে দিয়েছেন বা প্লে স্টোর থেকে মানুষজন এটা ডাউনলোড করবে। সো ধরে নেন এর যে হচ্ছে অ্যাপটা আছে এটার সাইজ ধরে নেন আপনি 10 MB, আর বি এর যে অ্যাপসটা আছে তার সাইজ ধরে নেন আপনি 5 MB, এবং দুইটাই 2+2 = 4 আউটপুট দেয়, ঠিক আছে? আদার্স ফাংশনালিটি আমি ধরে নিলাম সব কিছু সেম, ইন্টারফেস থেকে শুরু করে সব কিছু সেম, কিন্তু আপনার যে ডেটা স্ট্রাকচারের মাধ্যমে আপনি ইনপুটগুলো নিচ্ছেন সেটার কারণে বা আদার্স যে কোনো কারণে এটার সাইজ হয়ে গেছে 10 MB আর একটা হচ্ছে 5 MB, তাই না? সো এই ক্ষেত্রে আপনি কোনটাকে প্রেফার করবেন? অবশ্যই এই ক্ষেত্রে আপনি বিকে প্রেফার করবেন, তাই না? সো এখান থেকে আমরা বুঝতে পারতেছি আমাদের সময় এবং স্পেস দুইটাই আমাদের ক্ষেত্রে খুবই মূল্যবান। সো আমরা যদি ডেটাকে অর্গানাইজড ওয়েতে প্রসেস না করি, তাহলে আমরা যখন সেটাকে পুনরুদ্ধার করতে যাব বা রিট্রাইভ করতে যাব, তখন আমরা এফিশিয়েন্টলি সেটাকে পুনরুদ্ধার করতে পারবো না, এবং এটা আমরা চাই না আলটিমেটলি, তাই না? সো এটা হচ্ছে আমাদের ডেটা স্ট্রাকচারের মূল পারপাস। মূল পারপাস কি? মূল পারপাস হচ্ছে এফিসিয়েন্সি নিয়ে আসা, এবং এফিসিয়েন্সির জন্য বেশ কিছু কমন ফ্যাক্টর আছে, তার মধ্যে অন্যতম দুইটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি অ্যান্ড আরেকটা হচ্ছে স্পেস কমপ্লেক্সিটি। আশা করি বুঝতে পারছেন। সো পরের টপিকে যদি যাই আমরা, ডেটা স্ট্রাকচারের টাইপস অফ ডেটা স্ট্রাকচারের মধ্যে যদি আমরা ক্লাসিফাই করলে আমাদের বেশ কিছু জিনিস চলে আসে। একটা আসে লিনিয়ার, একটা হচ্ছে নন লিনিয়ার, একটা হ্যাশিং, একটার মধ্যে আমরা রাখছি আদার্স, আরও বেশ কিছু আছে ওইগুলা, ঠিক আছে? এখন আপনারা ফার্স্ট সেমিস্টারে বা এই কোর্সের আগে অবশ্যই সি প্রোগ্রামিং শিখে এসেছেন, তাই না? সি প্রোগ্রামিংয়ে
আপনারা বলতে পারেন আপনারা কি কোনো লাইক ডেটা স্ট্রাকচার শিখছেন সি প্রোগ্রামিংয়ে? অ্যানিমাল? হ্যাঁ, আপনারা সি প্রোগ্রামিংয়েও ডেটা স্ট্রাকচার শিখছেন, কিন্তু এটা না জেনে শিখছেন আর কি, যে এটাও ডেটা স্ট্রাকচার। সি প্রোগ্রামিংয়ে আমরা সবাই কী করছি, আমরা সবাই অ্যারে সম্পর্কে জেনেছিলাম, তাই না? অ্যারে সম্পর্কে জেনেছিলাম। অ্যারে আমাদের একটা ডেটা স্ট্রাকচার, যেটাকে লিনিয়ার ডেটা স্ট্রাকচার বলা হয়, ঠিক আছে? এখানে আমরা যদি টাইপসটাকে ভাগ করি, একটা হচ্ছে লিনিয়ার ডেটা স্ট্রাকচার, একটা নন লিনিয়ার, একটা হ্যাশিং, একটার মধ্যে আছে আদার্স। সো এখান থেকে অ্যারেকে যদি আমরা হচ্ছে যে আমরা হচ্ছে অ্যারের সাথে পরিচিত, আমরা অ্যারে প্রিভিয়াস যে কোর্সটা ছিল ওইটাতে আমরা পড়ে এসেছি। এই কোর্সে আমরা যেটা করবো, লিঙ্ক লিস্ট পড়বো, স্ট্যাক পড়বো, কিউ পড়বো লিনিয়ার ডেটা স্ট্রাকচার থেকে, আর নন লিনিয়ার থেকে ট্রি অ্যান্ড গ্রাফ। এগুলো আমরা পরে দেখবো যে কোনো এক সময়, যদি ইন্টারেস্টেড হন আপনারা। সো আমরা অলরেডি অ্যারেকে দেখে এসেছি, কিন্তু আমরা জানতাম না যে অ্যারেও একটা ডেটা স্ট্রাকচার হইতে পারে। অনেকে দেখা যায় ফার্স্ট সেমিস্টারে থাকতে ডেটা স্ট্রাকচার কোর্সের নাম শুনে ভয় পেয়ে যায়, না জানি কী করা হয়। হ্যাঁ, অথচ আপনারা অ্যারে করে এসেছেন, তার মানে আপনারা অর্ধেক কাজ করে এসেছেন লিনিয়ার ডেটা স্ট্রাকচারে, রাইট? সো আপনাদের অ্যারে সম্পর্কে একটু ওভারভিউ নিতে হবে, কারণ অ্যারেতে বেশ কিছু সমস্যা ছিল, যার কারণেই আমরা হচ্ছে লিঙ্কড লিস্টকে ইন্ট্রোডিউস করেছিলাম। যদি দুইটার ফাংশনালিটিসই সমান হয় তাহলে হচ্ছে লিঙ্ক লিস্টের দরকার ছিল না। সো অ্যারেতে বেশ কিছু ড্রব্যাকস আছে, যার কারণে আমরা লিঙ্ক লিস্টকে ইনভেন্ট করেছিলাম, রাইট? সো এখন যদি আমরা একটা ওভারভিউ নিতে চাই অ্যারের উপরে, তাহলে মিনিট ওকে, অ্যারের যে হচ্ছে অফিসিয়াল সংজ্ঞা সেটা যদি আমরা একটু দেখি, অ্যান অ্যারে ইজ এ ডেটা স্ট্রাকচার দ্যাট consists of a collection of elements stored in a contiguous memory location, ঠিক আছে? এখান থেকে দুইটা জিনিস ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে কালেকশন অফ এলিমেন্টস, মানে কি একগুচ্ছ এলিমেন্টসের কালেকশন, স্টোরড কোথায় স্টোর থাকে, কন্টিজিয়াস মেমোরি। এই কন্টিজিয়াসের কারণে আমাদের বেসিক্যালি লিঙ্ক লিস্টটা পড়তে হয় আর কি। হ্যাঁ, কন্টিজিয়াস মানে হচ্ছে সংলগ্ন। এতদিন আপনারা হয়তো এটার ক্ষেত্রে প্রতি খেয়াল করেন নাই, যেখানে কন্টিজিয়াস শব্দটা লেখা আছে, ঠিক আছে? সংলগ্ন মানে হচ্ছে একটার পরে আরেকটা। সো অ্যারের ডিক্লারেশনটা আশা করি আপনাদের সবার মনে আছে। এটা হচ্ছে আমাদের ডেটা টাইপ, এখানে আমরা একটা অ্যারের নাম দিলাম অ্যার, এবং ডিক্লেয়ার করলাম ধরে নেন 5, ঠিক আছে? এইটা যখন আমি ডিক্লেয়ার করলাম এবং প্রোগ্রামটাকে যখন আমি রান করব, তখন আমার কী হবে, তখন আমার মেমোরিতে 5 ঘরের একটা জায়গা আমার জন্য বরাদ্দ হয়ে যাবে, ঠিক আছে? এবং প্রত্যেকটা ঘরের সাইজ কত হবে, ইন্টিজারের সাইজ কত, 4 না? সো প্রত্যেকটার জন্য 4 হয়ে যাবে। সো এটা যদি 104 নাম্বারে থাকে, ধরে নিলাম এটার অ্যাড্রেস 104 নাম্বার প্রথমটার, দ্বিতীয়টার অ্যাড্রেস তাহলে কত হবে, দ্বিতীয়টার অ্যাড্রেস হবে 108। হ্যাঁ, মেমোরি প্রত্যেকটার একটা ইউনিক একটা অ্যাড্রেস থাকে। তারপরেরটা অ্যাড্রেস কত হবে, 112, 116, 120। এখন আপনারা যদি এখানে একটু খেয়াল করেন যে 104তম যে অ্যাড্রেসটা আছে, এখান থেকে শুরু হয়েছে, এখানে ধরে নেন আমি 1 দিলাম, 2 দিলাম, 3 দিলাম, 4 দিলাম, 5 দিলাম। এইখানে বিষয়টা হচ্ছে যে একটার পরে কিন্তু একটা আছে, তাই না? ধরে নেন এই লাইনটা যেখানে আপনার কোডে লিখছেন, তারপরে আপনি ধরে নেন আরও বেশ কিছু অ্যারে ডিক্লেয়ার করছেন, ঠিক আছে? তো ওই অ্যারেগুলো যে 120-এর পর 124-এ স্টার্ট হবে এরকম না, দেখা যাচ্ছে ওই অ্যারেটা 128-এ স্টার্ট হয়েছে, অ্যারের অ্যাড্রেসিংটা ধরেন এখান থেকে 128 থেকে আবার শুরু হয়েছে। এখন সমস্যা হচ্ছে আপনি চাচ্ছেন যে আমি আরও বেশ কিছু এলিমেন্ট এখানে অ্যাড করব। সো এই ক্ষেত্রে আপনি কী করতে পারেন, এখানে 7 করে দিলেন, 7 করে দিলে কোনো সমস্যা নেই, 124 হবে এখানে। কিন্তু আপনার 6th এলিমেন্টটা কই রাখবেন আপনি, 7th এলিমেন্টটা? কারণ 128-এ অলরেডি একজন আছে, একটা অ্যারে ওইখানে জায়গা দখল করে আছে। সো আপনি চাচ্ছেন কিন্তু এখানে এক্সটেন্ড করতে পারতেছেন না। আপনি চাইলে এখানে অ্যারেতে এক্সটেন্ড করতে পারবেন না, কারণ অ্যারেতে কন্টিজিয়াস মেমোরি লাগে, কিন্তু আপনার এখানে কন্টিজিয়াস মেমোরি নাই, আপনার এখানে একজন বাধা দিয়ে বসে আছে। বুঝতে পারছেন? সো এটাকে যদি আরেকবার ক্লারিফাই করি আমি, আপনার অ্যাড্রেস ধরে নেন এইটা, এখানে আপনার অ্যাড্রেস শেষ হয়েছে, এখানে আরেকটা প্রোগ্রামের জন্য এখানে জায়গা দখল করা আছে, ঠিক আছে? তো আপনি চাচ্ছেন কি, আপনি অ্যারের সাইজকে 7 থেকে ধরে নেন 70 করে দিলেন। এখন 7 থেকে যে 70 করলেন, আপনি তো এখানে লিখলেন জাস্ট, বাট মেমোরিতে কি হচ্ছে, মেমোরিতে তো কন্টিজিয়াসলি আর জায়গা নেই, সংলগ্ন আর কোনো জায়গা নেই। সংলগ্ন জায়গা না থাকলে সে কি এই তার অ্যারেটকে এক্সটেন্ড করতে পারবে?
পারবে না। কেন পারবে না? কারণ আমাদের সংলগ্নতা এখানে খুবই জরুরি, একটার পর একটা থাকা খুবই জরুরি। এমন না এখানে আমি 5টা এলিমেন্ট রাখলাম, বাকি 65টা ফাঁকা যে কোনো একটা জায়গায় রাখলাম, এরকম না, এরকম হইতে পারবে না। ঠিক আছে? তো এই কারণে আমাদের অ্যারে হচ্ছে, এটা হচ্ছে একটা অ্যারের ড্রব্যাক, যে অ্যারেতে কালেকশন অফ এলিমেন্টস থাকে ঠিক আছে, কিন্তু তারা কন্টিজিয়াসলি অ্যালোকেটেড থাকে বা কন্টিজিয়াস মেমোরি অ্যালোকেশনে থাকে। সো অ্যারের অপারেশনগুলোর মধ্যে থেকে যদি আপনি চান যে হচ্ছে অ্যারে 7কে আপনি কোনো কারণে অ্যারে 70 করবেন, তাহলে আপনাকে কী করতে হবে জানেন? আপনাকে পুনরায় এই অ্যারের 7-এর যে এলিমেন্টগুলো ছিল না, অ্যারের 70 ডিক্লেয়ার করার পরে অ্যারের 7-এর সব এলিমেন্ট অ্যারে 70-এ কপি করে পেস্ট করতে হবে বা কপি করতে হবে আর কি। সো এটা খুবই একটা ঝামেলাদায়ক কাজ, তাই না? সো এই কাজ থেকে বাঁচার জন্য আমাদের চলে আসছে লিঙ্ক লিস্ট, সেটা আমরা একটু পরে দেখতেছি। সো এটা হচ্ছে অ্যারের একটা ওভারভিউ দিলাম আপনাদের। সো এখন যদি আমরা ডিসঅ্যাডভান্টেজেস অফ অ্যারে দেখি, ডিসঅ্যাডভান্টেজেস দেখার কারণ হচ্ছে ডিসঅ্যাডভান্টেজগুলো বুঝতে পারলে আমরা হচ্ছে বুঝতে পারবো যে এই ডিসঅ্যাডভান্টেজ জয় করার জন্য কে আসছে এবং তার প্রপার্টিসগুলো কী হইতে পারে, তাই না? সো এখানে প্রথম সমস্যাটাই হচ্ছে একটু আগে যেটা বললাম, অ্যারের ক্ষেত্রে ফিক্সড সাইজ। এই ক্ষেত্রে সাইজ ক্যান নট বি চেঞ্জড আফটার ডিক্লারেশন। আপনি অ্যারে 7 করছেন, এটাকে আপনি কোনোভাবেই 70 করতে পারবেন না। এখানে করতে পারবেন, আপনাকে আবার ইডিটে যেয়ে করতে হবে, কিন্তু এটা ভ্যালিড নাও হইতে পারে। ঠিক আছে? ফিক্সড সাইজ। দেন কী হইতে পারে? মেমোরি অ্যালোকেশন রিকোয়ার্স কন্টিজিয়াস মেমোরি। একটু আগে যে বলছি কন্টিজিয়াস মেমোরি দরকার হয়, ক্যান ফেইল ইফ নট এনাফ অ্যাভেইলেবল। একটু আগে যেটা বললাম আপনাদের, আপনি এখানে একটা প্রোগ্রামের জন্য জায়গা বরাদ্দ করছেন আর একটা প্রোগ্রামের জন্য এখানে জায়গা বরাদ্দ করছেন, কিন্তু আপনি পরে কী করছেন, 7-এর জায়গায় 70 লিখে দিয়েছেন, এই এক্সটেন্ড হইতে চাইছে, কিন্তু যে দেখতেছে যে কন্টিজিয়াসলি যাইতে গেলে তার সামনে এই জায়গাটা বাধা পড়ে যাচ্ছে, সো সে আর এক্সটেন্ড করতে পারে নাই। সো এই ক্ষেত্রে কী হতে পারে? ফেইল হইতে পারে ইফ নট এনাফ অ্যাভেলেবল মেমোরি। ঠিক আছে? পরের প্রপার্টিসটা যদি দেখি, নো বাউন্স চেকিং, অ্যাক্সেসিং আউট অফ বাউন্স ইনডাইসেস লিডস টু আনডিফাইন্ড বিহেভিয়ার। এটার মানে কি? এইটার মানে হচ্ছে আপনি অ্যারে 7 লিখছেন, এখানে আপনি 7টা এলিমেন্টই ইনপুট করতে পারবেন, বাট আপনি প্রিন্ট করতে যে প্রিন্টেফের ভিতরে লিখছেন অ্যারে 7 না লিখে আপনি লিখছেন অ্যারে 10। সো এই ক্ষেত্রে বেশ কিছু লাইক আনডিফাইন্ড বিহেভিয়ার শো করতে পারে, বা ওই জায়গাগুলো ফাঁকা যদি থাকে তখন কার্ভেজ ভ্যালু সে প্রদর্শন করতে পারে। ঠিক আছে? দেন ইনসার্শন অ্যান্ড ডিলিশন। অ্যারের ক্ষেত্রে আপনারা ইনসার্ট অথবা ডিলিট করতে পারবেন না। এটা হচ্ছে অ্যারের একটা, কি বলবো, এটা একটা বড় একটা ড্রব্যাক। ঠিক আছে? আপনি এখানে একটা এলিমেন্ট দিলেন, এটাকে আপনি চাইলে ডিলিট করতে পারবেন না, বা এখানে 2-এর আগে দেখা যাচ্ছে 1 আছে, মাঝখানে আপনি 3 ইনসার্ট করতে চাচ্ছেন, সেটাও পারতেছেন না। ঠিক আছে? সো ইনসার্শন এবং ডিলিশন সম্ভব না এই ক্ষেত্রে। ওকে। দেন ইনএফিশিয়েন্ট মেমোরি ইউসেজ ক্যান ওয়েস্ট মেমোরি অর রিকোয়ার রিসাইজিং। রিসাইজিং কি? এই যে 7 থাকলে 70 আপনার দরকার দিয়ে দিলেন, কিন্তু ধরে নেন আপনি এরকমও চিন্তা করতে পারেন যে হচ্ছে আপনি একটা ব্যাংকিং সিস্টেম বানাচ্ছেন, ব্যাংকিং সিস্টেম আপনি কি করতে পারেন যে হচ্ছে 1000 জন আপনি প্রেডিক্ট করে রাখছেন, 1000 জনের বেশি আপনার মেম্বার হবে না বা কাস্টমার হবে না, কিন্তু সামাও হয়ে গেছে, তখন হচ্ছে আপনি এক্সটেন্ড করলেন, ওইটা আলাদা কেস। কিন্তু ধরে নেন 1000 জন আপনার হইল না, আপনার 500 জনই পড়তেছে না, কিন্তু আপনি ওই যে 1000 জনের জায়গা নিয়ে বসে আছেন, তো এখানে মেমোরি ওয়েস্ট হচ্ছে না? অবশ্যই মেমোরি ওয়েস্ট হচ্ছে। যখন আমার দরকার তখন আমি যদি মেমোরিটা পাইতাম তখন ভালো হতো, তাই না? সো এই ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের একটা ড্রব্যাকস, ইনএফিশিয়েন্ট মেমোরি ইউসেজ। দেন কি? ল্যাক অফ ফ্লেক্সিবিলিটি। ঠিক আছে? অনলি স্টোরস এলিমেন্টস অফ দ্য সেম ডেটা টাইপ। সেম ডেটা টাইপ মানে কি? যদি হচ্ছে আমরা ইন্টিজার অ্যারে 7 লিখি, তার মানে এখানে আমরা 7টা এলিমেন্টকে ইনপুট করতে পারবো, বাট সবগুলোই কী হইতে হবে? ইন্টিজার টাইপের হইতে হবে। এখানে আমরা চাইলে ফ্লোটকে ইনপুট করতে পারবো না, বা চাইলে ক্যারেক্টারকে ইনপুট দিতে পারবো না। বুঝতে পারছি? দেন পোর পারফরমেন্স ফর ডাইনামিক অপারেশনস। ওকে, ডাইনামিক অপারেশনস মানে হচ্ছে চলমান যে অপারেশনসগুলো আছে এগুলো, এটা একটু পরে আমরা দেখতেছি, যে একটু আগে যেটা বললাম, নট সুইটেবল ফর ফ্রিকুয়েন্ট ইনসারশনস অ্যান্ড ডিলিশনস। ওকে, দেন এখন যদি আমরা দেখি, আমরা তো একটা প্রবলেমে পড়ে গেছি, এখন এই প্রবলেম থেকে তো আমাদের সলিউশন দরকার। প্রবলেম না থাকলে সলিউশন থাকে না, আলটিমেটলি সলিউশনের জন্ম হয় প্রবলেম থেকে, রাইট? সো আমরা অ্যারেতে যে প্রবলেমগুলো দেখছি সেগুলোকে আমাদের ওভারকাম করতে হবে, এবং এই ওভারকামের জন্যই আমাদের একটা নতুন কনসেপ্ট চলে আসে, যেটার নাম হচ্ছে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন। ফার্স্ট সেমিস্টারে আপনারা যেটা পড়েছেন সেটা ছিল স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন। সেকেন্ড সেমিস্টারে আপনারা যেটা নিয়ে ডিল করবেন সেটা হচ্ছে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন।
ঠিক আছে? সো ডাইনামিক মেমোরি অ্যালোকেশন অ্যাকচুয়ালি কী সেটা যদি একটা পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের বোঝাতে চাই, তাহলে আপনি দেখেন এখানে একটা মাছ ধরার জাহাজ আছে, তাই না? এখন মাছ ধরার জাহাজে আপনি কি করছেন, যে হচ্ছে সমুদ্র তীর থেকে 50 কিলোমিটার দূরে আপনি মাছ ধরতে গেছেন, যে দেখেন ওইখানে প্রচুর মাছ আছে। সো আপনি কী করছেন, আপনার 4 জন হচ্ছে কর্মচারী আছে, 4 জনের হাতে বড়শি ধরাই দিয়েছেন। তাহলে কি হলো এই ক্ষেত্রে, আপনার 4 জন মানুষ ওইখানে মাছ ধরতেছে। এটা কি এফিশিয়েন্ট হলো? আপনার এই সমুদ্রের 50 কিলোমিটার যাওয়ার যে টাকা, এই টাকাটা কি আপনার উঠবে এই 4 জন মাছ ধরলে? মাছ কিন্তু প্রচুর আছে, কিন্তু আপনি ধরতে পারতেছেন না, তাই না? এখানে আপনি সর্বোচ্চ কী করতে পারেন, 4 জনের হাতে 2টা করে দিতে পারেন, তাই না? 8টা মাছ ধরতে পারবে একসাথে, রাইট? সো এটা হচ্ছে এটা হচ্ছে স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশনের একটা সমস্যা। সো এটা থেকে সমাধানের জন্য একটা রাস্তা আছে। কী রাস্তা আপনারা একটু কল্পনা করেন। আচ্ছা আমি দেখাই। রাস্তাটা হচ্ছে এটা, যে আপনার 4 জনের দরকার নেই, আপনি একাই বোটটাকে সেল করে সমুদ্রের 50 কিলোমিটার দূরে নিয়ে গেলেন, যে এখানে মাছ অনেক বেশি আছে। সো এখানে আপনারা কী করতে পারেন, এখানে আপনি যেটা করতে পারেন, সেখানে এরকম একটা জাল ইউজ করতে পারেন বা একটা দড়ি ইউজ করতে পারেন, এটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট, যেগুলো হচ্ছে ভেসে রাখবে। আর আপনি চাইলে এই দড়ির সাথে একটা করে বড়শি বেঁধে দিতে পারেন, আপনার যতগুলো খুশি, রাইট? আপনার যতগুলো খুশি আপনি এখানে বড়শি বেঁধে দিতে পারেন। এটা আপনার উপর ডিপেন্ড করতেছে। আপনার কাছে এখানে ধরে নেন 10,000 বড়শি আপনার আছে, 10,000 বড়শির সাইজ আর কত হবে, এতটুকু হবে, রাইট? ওইটা একটা ছোট্ট একটা পলিথিনে রেখে দেওয়া যাবে। সো আপনি চাইলেই, যেখানে মাছের প্রাচুর্যতা বেশি দেখতেছেন, আপনি চাইলেই আপনি দেখা যাচ্ছে এখানেও আপনি এক্সটেন্ড করে দিলেন, দেখা যাচ্ছে এখানে আরও মাছ বেশি, আপনি আরও এক্সটেন্ড করে দিতে পারেন, রাইট? সো আপনি আবার এখানে আপনার এই অপশানও আছে যে আপনার এখানে মাছ কম, কিন্তু আপনার মাছ ধরা হয়নি আপনার সারাদিনে, আপনি ফেলতে চাচ্ছেন, আপনি জাল ফেলতে চাচ্ছেন। সো আপনার জাল অনেক বড়। সো আপনি কী করতে পারেন, আপনি ছোট্ট ছোট্ট অংশ করে কেটে ফেলে দিতে পারেন বা আপনার কাছে রেখে দিতে পারেন, পরবর্তীতে আপনি জোড়া লাগাইতে পারেন, এবং ছোট অংশ বা যে অংশের মাছ আপনার মনে হয় যে এতটুকুর বেশি আমার উঠবে না, ঠিক অতটুকু অংশ আপনি সমুদ্রে ফেলে দিতে পারেন, মাছ উঠবে, দেন আপনি সেটাকে রোল ব্যাক করে আপনি জাহাজে নিয়ে তীরে যাবেন। কিন্তু এই ক্ষেত্রে স্ট্যাটিকের ক্ষেত্রে সমস্যাটা কী হয়, স্ট্যাটিকের ক্ষেত্রে আপনার হাতে শুধু বড়শি আছে, আপনার হাতে আর কোনো অপশান নেই। সো আপনাকে কী করতে হবে, আপনাকে ওই 50 কিলোমিটার ট্রাভেল করে তীরে যাইতে হবে, তীরে যেয়ে আবার মানুষ নিয়ে আসতে হবে, নিয়ে এসে আবার মাছ ধরতে হবে। সো এক্ষেত্রে আপনি অবশ্যই এইটাকে প্রেফার করবেন, তাই না? সো এইটাই হচ্ছে আমাদের ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের সাথে যায়, যে যখন আমাদের প্রয়োজন ঠিক তখনই আমরা এক্সটেন্ড করব, যখন আমাদের প্রয়োজন না তখন আমরা জাস্ট অতটুকুই রাখবো, আমার এই ওয়েস্টেজের কোনো দরকার নেই। এটা ওয়েস্টেজ কেন? কারণ হচ্ছে এই ক্রেনটাকে এক্সট্রা এতটুকু আলাদাভাবে টানতে হচ্ছে না, অবশ্যই এটা ওয়েস্টেজ। যেখানে আপনার মাছ কম আছে সেখানে আপনি এত বড় জাল কেন বিছাবেন, তাই না? সো যখন আপনার প্রয়োজন তখনই আপনি জালটাকে বিছাচ্ছেন, যখন আপনার প্রয়োজন নাই তখন বা প্রয়োজন কম তখন হচ্ছে আপনি সেইভাবে ইউজ করতেছেন। তার মানে কি, এখানে মাছ ধরার যেই অপশান বা যেটাকে আমি বলবো ক্যাপাবিলিটি, সেটা আপনার হাতের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু এখানে সেটা না। এখানে আপনি চাইলেই আপনি অত্যাধিক মাছ ধরতে পারবেন না, রাইট? সো এটা হচ্ছে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন অ্যান্ড স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশনের মধ্যে একটা সিম্পল পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন। সো এতক্ষণ আমরা যা জানলাম সেটা হচ্ছে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন। সো আজকের ভিডিও এতটুকুই। পরের ভিডিওতে আমরা ডাইনামিক মেমোরি অ্যালোকেশন সম্পর্কে আরেকটু বিস্তারিত জানবো, দেন ডাইনামিক মেমোরি অ্যালোকেশন ভার্সেস স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশনস এগুলো দেখব, মেমোরি ম্যানেজমেন্ট সম্পর্কে জানবো, এবং আমাদের যে ফাইনাল স্টার্টিং আর কি সেটা হচ্ছে লিঙ্ক লিস্ট সম্পর্কে জানবো, তার প্রপার্টিস সম্পর্কে জানবো, তার টাইপস সম্পর্কে জানবো, এবং তার বেসিক যে স্ট্রাকচার আছে সেটা সম্পর্কে আমরা জানবো আর কি। তো অনেকের মনে হতে পারে যে ডেটা স্ট্রাকচার কোর্সের আউটলাইন দেখে অনেকের মনে হতে পারে যে আমরা হচ্ছে হোয়াট ইজ ডেটা স্ট্রাকচার বলে দেন আমরা লিঙ্ক লিস্ট থেকে শুরু করতে পারতাম না, যে এরকম না, শুরু করতে পারতাম এবং আপনাদের আসলে ভালোভাবে বুঝাতে পারতাম আশা করি। কিন্তু মাঝখানে এতগুলো জিনিসের দরকার কি, এটা আগে আমাদের বুঝতে হবে। যে আপনি একটা জিনিস নিয়ে কাজ করতেছেন, শুধুমাত্র কাজ করলেন বা নাম্বার পাওয়ার জন্য জিনিসগুলো শিখলেন তাহলে তো হলো না। আপনাকে অ্যাকচুয়ালি বুঝতে হবে যে কোন জায়গা থেকে কোন জিনিসগুলো আসছে অ্যাকচুয়ালি, তাই না? তাহলে না কাজ করার মধ্যে মজা পাবেন, তাই না? আপনি যদি এইটাই না বুঝেন তাহলে তো হচ্ছে শেখার আসলে অ্যাকচুয়াল ভাবার্থটা থাকলো না, ঠিক আছে? সো এইটাই। আর ভালো মতো পড়াশোনা করেন সবাই, বেস্ট অফ লাক।